গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজতে চলছে সকাল প্রায় কটা বলো তো, 11টার মতো, 11:30টার মতো। পুচকু একবার ঘুম থেকে উঠেও পড়েছে। তো আজকে বরের বায়না হয়েছে যে কাঁঠাল দিয়ে মেটে রান্না করো। তো যাই হোক, সকালবেলা আমি ডাল, সবজি আর ভাতটা মা রান্না করেছে উনানে, আর ডাল আর সবজিটা আমি করেছি। তারপরে ও যেহেতু বললো যে কাঁঠাল রান্না করো, তো ঠিক আছে, বরের আদেশ মতো কাঁঠাল। তো দেখো, কাঁঠাল হচ্ছে এমন একটা সবজি যেটা এরকম দিনে মানে এই সিজনটাতেই খাওয়া হয়, তাছাড়া তো আর সব সময় বছরের প্রত্যেকটা সময় পাওয়া যায় না আর কি। আর আমাদের গাছের কাঁঠাল বলে কথা। তো যাই হোক, তো আমি চলে আসলাম বুঝুকে কোলে নিয়ে কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে। তো ভাবছি যে কোন কাঁঠালটা নেই, কারণ আমাদের বাড়িতে সদস্য সংখ্যা 4 জন, পুষ্পকে না ধরে আর কি। তো সেই জন্য অতগুলো আর কাঁঠাল লাগবে না। তো এই যে এই কাঁঠালটা নিয়ে নিলাম, চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো এখন ছেলেকে আমি ঘুম পাড়াবো আর মাকে বলবো যে কাঁঠালটা কেটে দিতে, কারণ মা কাটবে কাঁঠালটা। তো চলো দেখতে থাকো। তো প্রথমে এই বটিটা দিয়ে ট্রাই করলো, আর আমি যতবার বলি বাবাকে বলো আর হচ্ছে তোমাদের দাদাভাইকে যে বটিগুলোতে একটু ধার করে দাও, তো সময়ের চাপে কেউই আমার বটিগুলোতে বা কাটারিগুলোতে আর ধার দিতে পারে না। তো যার কারণে খুব সমস্যা হয় তরকারি কাটতে। তো যাই হোক, ভাবছি যে এগুলো আমাকেই এখন হয়তো বা ধার দিতে হবে। তো যাই হোক, এই দেখো কাঁঠালগুলো কি সুন্দর কচি, আর এরকম কচি কাঁঠাল বেশ ভালো লাগে খেতে, তাই না বলো? তো জানো, আজকে আমি কাঁঠালের তরকারিটা এত সুন্দর করে রান্না করব ভাবছিলাম, কিন্তু সেরকমটা আর হয় না। একে তো এত গরম বন্ধুরা, এত রৌদ্র দিয়েছে, তার মধ্যে রান্নাঘরটা এত গরম। তো অনেক কষ্ট করে রান্না করার পরে বর আমাকে আজকে মুখের উপর বলে দিল তরকারি কিন্তু একদমই ভালো হয়নি। কি বলো তো, মানে যখন মন দিয়ে রান্না করা হয় অনেক কষ্ট করে, এই গরমের মধ্যে প্রত্যেকটা বাড়ির বউই কিন্তু এই গরমের মধ্যে খুব কষ্ট করে রান্না করে। কার জন্য? নিজেদের বর, শ্বশুর শাশুড়ি, সবার জন্য। কিন্তু তখন যদি বলে যে না, রান্না ভালো হয়নি, কি রান্না করছো, মনের মতো পেলাম না, আজকে খাওয়াটা হলো না, তখন খুব খারাপ লাগে। তো যাই হোক, প্রতিদিন তো আর সমান হয় না, একদিন ভালো একদিন খারাপ, এরকমটাই নিয়েই আমাদের জীবন, প্রতিদিন হাতও সমান থাকে না। তো আজকে রান্নাটা যতটা ভালো করব ভাবছিলাম, ততটা ভালো হয়নি। তো চলো দেখতে থাকো। এদিকে মা হচ্ছে কাঁঠালগুলোকে ভালো করে কেটে জলের মধ্যে রাখছে, আর এদিকে এই যে তোমাদের দাদাভাই নিয়ে আসলো মেটে। তো এই মেটে দিয়ে রান্না করব। তো মেটে হচ্ছে মানে আমার প্রিয় বলতে কি, বেশ ভালো লাগে মেটে। আর যেহেতু আজকে হাট ছিল, তো সেই জন্য হচ্ছে সাথে কিছু চিংড়ি মাছও নিয়ে এসেছে। আজকে আর চিংড়ি মাছ করবো না, চিংড়ি মাছটা না হয় কালকেই করব। তো এই চিংড়ি মাছগুলো একদম ফ্রিজে রেখে দেবো, কালকে করব। তো বেশ সুন্দর সুন্দর চিংড়ি মাছগুলো নিয়ে আসছে। আর আমাদের এদিকে হাটে যদি যাওয়া যায় তাহলে না একটু দামটা কম পাওয়া যায়, আর নর্মাল বাজার থেকে যদি কিনে আনা হয় তাহলে একটু বেশিই দাম পড়ে। তো যে ও বলছে কি যে দাও, আমি একদম কেটে দেই, আমি কেটে একদম ধুয়ে দেই, তুমি রান্নাটা করো। আর ওদিকে আমি কাঁঠালটাকে সেদ্ধ বসিয়েছি। আর আমাদের বাড়িতে তো 2 ভাবে রান্না হবে, একবার নিরামিষ একবার আমিষ। নিরামিষ হচ্ছে বাবার জন্য কাঁঠালের তরকারি রান্না করব, বুঝতেই পারো এখন বাবারও তো মন যাবে খাবার, তো সেই জন্য বাবার জন্য নিরামিষভাবে করব, আর আমাদের জন্য হচ্ছে মেটে দিয়ে করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কি জানো
মদন দ্বাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গ ও আসামের অর্থাৎ পুরনো কামতাপুর সাম্রাজ্যের এই সাংস্কৃতিক ধারক বাহক রাজবংশী সমাজের প্রাণীর পূজা মদন কাম। আজ কোচবিহার পশ্চিমবঙ্গের একটা জেলা মাত্র, কিন্তু অতিথির পৃষ্ঠা উল্টিয়ে দেখতে গেলে এই কোচবিহার ছিল প্রাচীন বৃহৎ কামরূপের অংশ। কথিত আছে যে দেব দেবাদিদের মহাদেবের ক্রোধে ভস্মীভূত মদন কামদেব যে স্থানে রূপ বা দেহপ্রাপ্ত হয়েছিলেন বলে ওই স্থানের নাম কামরূপ হয়েছে। পরবর্তীতে কামরূপ সাম্রাজ্য থেকে পৃথক হয় কামতা বা কোচবিহার সাম্রাজ্য গড়ে ওঠে আনুমানিক 1496 খ্রিস্টাব্দে। মহারাজা বিশ্বসিংহ ও তৎপুত্র মহারাজা নরনারায়ণ এবং চিলারায়ের হাত ধরে এই অঞ্চলে মদন কামদেবের পুজো হওয়াটাই স্বাভাবিক। মদন কামকে কামের দেবতা হিসেবে পুজো করা হয়। মদন কামকে সাধারণত দুই ধরনের পূজা হয়। বুড়ো মদন কাম, যেটা বাঁশের মাথায় সাদা চোঙর থাকে, আর অপরটি হলো চ্যাংড়া মদন কাম, বাঁশের মাথায় কালো চোঙর থাকে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আসামের বিভিন্ন অংশে ভূমিপুত্র অর্থাৎ রাজবংশীদের কাছে এই পুজো খুবই গুরুত্বপূর্ণ। মদন কাম ঠাকুরের পুজোর গানে ব্যবহৃত হয়েছে জয় মদন কামের জয়। এখানে বসিয়ে দিলাম কাঁঠালের তরকারি। তো ভাবছো দিদিভাই করবে মেটে দিয়ে, আর এখানে কিসের জন্য এটা এরকম এক্সট্রা ভাবে করছে। তো দেখো মেটে দিয়ে যেখানে করব সেটাও এক্সট্রা আছে, আর এটা হচ্ছে নিরামিষটা। নিরামিষ কেন? কারণ বাবা তো এই সমস্ত কিছু খায় না, মেটে টেটে মাছ মাংস ডিম কোনো কিছুই খায় না। তো সেই জন্য বাবার আগে নিরামিষটা আমি করে নিলাম। এমনি সমস্ত রান্না করে নিয়েছি, ডাল একটা ভাজা, এই কাঁঠালের নিরামিষ তরকারিটা করে তারপরে আমি হচ্ছে মেটে দিয়ে কাঁঠাল করব। সমস্ত মশলা এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে হচ্ছে রসুন বাটা, হলুদ, এটা হচ্ছে কি জানি বলে গরম মশলা আর কি, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এখানে একটু চিনি, আর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে রসুন, আর হচ্ছে পেঁয়াজ, এই আর কি। আর দুপুরে এমনি নর্মালি রান্না হয়েছিল, দেখো সব কিছু দিয়ে একটা সবজির মতো, সবজি তো না চটচটি, আর এদিকে হচ্ছে ডাল। তো এখানে হচ্ছে ডালটা আর কি দেখাবো। তো চলো, আর এটার মধ্যে আমি কি বসিয়েছি বলো তো, মেটেটাকে একটুখানি একটা সিটি মেরে নেবো, একটা বেশি সিটি মারবো না, একটা সিটি মেরে নেবো। তো চলো বাবার রান্নাটা করে প্রপার আমরা কিভাবে মেটের তরকারিটা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। বাবার তরকারিটা নামিয়ে আরেকটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আমাদের রান্নাটা। তো এদিকে হচ্ছে কড়াইটা গরম হয়ে গেল, দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে ফোড়নে কী কী দিব বলো তো। ফোড়নে দেব হচ্ছে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, দুটো লবঙ্গ, আর হচ্ছে দুটো গোলমরিচ, আর হচ্ছে পেঁয়াজ আর রসুন, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে এই যে ফোড়নটাকে মানে পেঁয়াজ রসুনগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। এই লাল লাল মানে কি হালকা একটু লাল লাল। তারপরে মেটেগুলোকেও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এদিকে মনের আনন্দে রান্না করছি। বাড়িতে যখন ভালো কিছু রান্না হয়, বলতে পারো মাংস, বা আমরা তো সবসময় মাংস খাই না, সপ্তাহে একদিন বা 15 দিন পর একদিন, তখন আর কি মনের আনন্দে প্রত্যেকটা বাড়ির বই কিন্তু রান্না করে। কিন্তু পরে আমার সাথে যা হয় সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরাও রিলেট করতে পারবে, কারণ হয়তোবা তোমাদের সাথেও এরকমটা মাঝে মাঝেই হয়ে থাকে। তো যাই হোক, আমি কিন্তু আগে থেকে সেটাকে সেদ্ধ করে রেখেছি, মানে কাঁঠাল আর হচ্ছে মেটে এই সমস্ত কিছু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। তারপরে এগুলো ভালো করে দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপর এটার মধ্যে নুন, হলুদ এগুলো সমস্ত কিছু দেব। আর জানো, তার আরেকটাও কারণ আছে। কিসের জন্য বলো তো? রান্নাটার মধ্যে আজকে একটুখানি মনটা কম পড়েছে, তার কারণ দেখবে আগামীকালকের ভিডিওটাতে
আগামীকালকের ভিডিওটাতে যেই ভিডিওটা আমি পাবলিক করেছি ওটার মধ্যে কেন জানি না বারবার কমেন্ট বক্সটা বন্ধ হয়ে যাচ্ছে। বারবারই কমেন্ট বক্সটা খুলছি, কারণ এখন মোটামুটি 1টার মতো বাজে ভিডিও পাবলিক করি। পাবলিক করার পরে বারবার কমেন্ট বক্সটা খুলছি, আবার বারবার আপনা থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছি না। মিনিমাম 5-6 বার এরকম করেছি, কমেন্ট বক্স খুলি আবার বন্ধ হয়ে যায় আপনা থেকেই, আবার খুলি আবার আপনা থেকেই বন্ধ হয়ে যায়। পরে জিনিসটা রিয়েলাইজ করলাম যে কালকের ভিডিওর শুরুতে পুচকুকে আমি অনেকক্ষণ দেখিয়েছিলাম, মানে ভিডিও শুরুতেই, যার কারণে কমেন্ট বক্সটা বন্ধ করে দিয়েছিল ইউটিউব থেকে। তো এরকমটা মাঝে মাঝে হয়ে যায়, বাচ্চাদের বেশি দেখানো বা বাচ্চাদের ভিডিওর শুরুতেই দেখালে এরকমটা হয়। তো যাই হোক, যার কারণে এদিকে একটু মনটা কম ছিল, মানে টেনশনে পড়ে গেছিলাম কেন কমেন্ট বক্সটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। তো এই যে রান্নাটা কমপ্লিট, রান্নাবান্না করে একদম গ্যাসের টেবিল ভালো করে মুছে তারপরে এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। ঘর দোর সমস্ত কিছু মুছে নিয়েছি, এরই মধ্যে ছেলেকে খাওয়ানো, স্নান করা সমস্ত কিছু কমপ্লিট। তো মা একটু ওকে নিয়ে রাস্তায় গেল, আমি বললাম একটুখানি রাস্তায় যাও, তো রাস্তায় নিয়ে গেল, আর আমি এদিকে বাসনপত্র সমস্ত কিছু মাজছি। এদিকে বাবাও স্নান করে চলে আসছে, তো বাবা ওদিকে খাচ্ছে, আর আমি বাবাকে বলছি যে বাবা ওইখানে গামলায় যেটা আছে ওইটা নিও না, তোমার তরকারিটা বাটিতে আলাদা করে রাখা আছে। তো এই আর কি। তো যাই হোক, এদিকে দেখো রান্না করার পরে প্রেশার কুকার, কড়াই, 2টা কড়াই, একটা না 2টা কড়াই সমস্ত কিছু বের হয়েছে। তো এগুলো এখন ভালো করে মেজে ঠেজে, একবার কিন্তু সকালবেলা স্নান করেছি, তারপরেও এইগুলো সমস্ত কাজ করলে তখন মনে হয় না যে স্নানটা না করলেই নয়। খুব একটা ভালো হয় নাই, সত্যি কথা বলতে। খুব বেশি ভালোও হয় নাই, আবার খুব বেশি খারাপও হয় নাই। এখন বাজতে চলছে 3:30টার মতো। তো এখন বসলাম খেতে। তো আবার একটুখানি গায়ে জল দিলাম। সকালবেলা যদিও বা একটুখানি স্নান করেছি, মানে সকালবেলা যদিও বা স্নান করেছি, কিন্তু এখন ভাবছি যে না, সমস্ত কাজবাজ করে, এত গরম, এই গরমের মধ্যে সমস্ত কাজবাজ করে ঘর দরগুলো মুছে বাসন কোসন ধুয়ে মনে হচ্ছিল যে একবার যদি গায়ে জল না ঢালি তাহলে আর বোধহয় থাকতেই পারবো না। তো একটুখানি গায়ে জল ঢেলে স্নান ধান করে এদিকে আসলাম, এখন বসলাম খেতে। তো তোমাদের দাদাভাই যা বললো যে আজকের মাংস বলছি, আজকের মেটে কাঁঠালের রেসিপিটা একদমই ভালো হয়নি। তো আমি বলছি কি একদমই কি খাওয়া যাচ্ছে না? তো বলে কি না, একদমই ভালো হয়নি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি যখন খেতে আসবো তখন না হয় দেখবো। তো সত্যি কথা বলতে আমিও খেতে এসে দেখছি যে আসলে কি হয়েছে বলতো, যেহেতু অনেকটা গরম, তো আমি ভাবলাম যেহেতু এত গরম, তা এক কাজ করি, হালকা পাতলা করে রান্না করি। তো এই হালকা পাতলা করে রান্না, বেশি মশলা টশলা দেইনি জন্য, বেশি লঙ্কার গুঁড়ো বা জিরের গুঁড়ো ওই সমস্ত কিছু বেশি দেইনি জন্য একটুখানি হালকা পাতলা হয়েছে। তো যার কারণে ওর কাছে অতটা ভালো লাগেনি। এমনিতেই কিন্তু রিচ খাওয়ার বলে যে আমি রিচ খাওয়ার ভালো লাগে না, যখন করে দেই তখন বলে যে না, কেন এরকম করেছো। আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব করো। সবাই বলল যে ভালো হয়নি, একমাত্র মাই বলল যে ভালো হয়েছে। আসলে একটা মেয়েই বুঝতে পারে যে একটা মেয়ে এরকম গরমের মধ্যে কষ্ট করে রান্না করার পর যদি বলে যে ভালো হয়নি, তাহলে খারাপ লাগবে। তো এই আর কি। তো যাই হোক, কোনো ব্যাপার না। আজকে চলো তোমাদের দেখাই আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো এই ফুলটা 1 বছর না 2 বছর আগে তোমাদের দাদাভাই নিয়ে আসছিল। এটা গেটের সামনে রাখলে বেশ ভালো লাগে দেখতে। তো দেখো এবছর কি সুন্দর ঝাঁকড়া হয়ে ফুটেছে। আগামী বছর অত ফুল ফুটেনি, 2-1টা ফুটেছিল। এবছর দেখো পুরো গাছটা ভরে কি সুন্দর ফুল ফুটেছে। আর এই যে আরেকটা ফুল, এই গাছটাতে না কোনোদিনও ফুল ফোটে না, মানে
ঠিক যখন এরকম সিজন আসে তখন এরকম ফুলগুলো ফোটে, একটা দুটো এরকম। আর দেখো গাছের মধ্যে এই গাছটা আমার বিয়ে হওয়ার পর থেকেই দেখে যাচ্ছে, ঠিক এরকম এই জায়গায় এরকমভাবেই আছে। যখন মানে এটা মানে লঙ্কার দেওয়া শেষ হয়ে যায় তখন গাছটা একদম মরে যায়, নেতিয়ে যায়, একদম মরে যায়, একটা পাতাও থাকে না। কিন্তু পরে হচ্ছে আবার ঝাঁকড়া হয়ে লঙ্কা হয়। আর এদিকে দেখো রাত্রেবেলায় বাবা হচ্ছে সার দিচ্ছে আর কি। তো ওদিকে খেতে দিয়ে আসলো, আসলে বিকেলবেলা সকালবেলা সার দেওয়ার সময়, সকালবেলা তো বাবা দিতে পারে না, তো এদিকে এই বিকেলবেলার দিকে সার দিচ্ছিল, দিতে দিতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো বাবা এদিকে সার টার দিয়ে তারপরে স্নান করে একটুখানি চা খাবে। আর এদিকে পুচকুর বাবা হচ্ছে চা বানাচ্ছে, মানে তোমাদের দাদাভাই আজকে চা বানাচ্ছে। তো আমার হাতে চা খেতে নাকি আর ভালো লাগে না। তুই একটু খালি বসে, হ্যাঁ মানে ব্যবস্থা নিতে বাধ্য হবো যদি হিসাব ঠিকঠাক মতো না দেয়। একটা চা বানাতে যে কতবার এই ঘাটে, মানে চামচ দিয়ে কতবার যে ঘাটাঘাটি করে সেটা আর কি বলবো। তো অনেকক্ষণ পর ও চা মানে আমাদের হয়, মানে চা করতে গেলে ওর 10 মিনিট সময় লাগে। আরও অনেক কিছু তোমাদের সাথে দেখাবো, দেখতে থাকো। So guys, so this is Danish.